হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো হোপফুলি লোকসভা ইলেকশনের রেজাল্ট এখন দেখতে পেয়েছো বা হাতে পেয়ে গেছো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট, এই দুটো জোটের মধ্যে কিন্তু একটা টাফ ব্যাটেল কিন্তু অলরেডি রানিং আছে। তো এই ইলেকশনে মোদি ফ্যাক্টর, যেটা বলা হয়েছিল যে আপকি বার 400 পার, সেই যে 400 সিটের যে এক্সিট পোল যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল, সেই এক্সিট পোলে দেখানো হয়েছিল যে এনডিএ গভর্নমেন্ট পূর্ণ বহুমত নিয়ে 300 সাড়ে তিনশো প্লাস সিট নিয়ে কিন্তু নতুন করে সরকার তৈরি করতে চলেছে। তো সেই এক্সিট পোল কোথাও না কোথাও খুব বড়ভাবে ফেল হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে এই মোদি ফ্যাক্টর কেন এই ইলেকশনে কাজ করেনি, বিশেষ করে কোন কোন জায়গায় বা কোন কোন রাজ্যগুলো রয়েছে যেগুলো মোদি ফ্যাক্টরকে সব থেকে বেশি এফেক্ট করেছে, এবং এই ইলেকশনে বিজেপি যে ঠিক মতো করে সিট গেইন করতে পারেনি তার পেছনে রিজন কি কি রয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, যখন এক্সিট পোল রিলিজ হয়েছিল তখন ইচ অ্যান্ড এভরি মিডিয়া হাউস যে এক্সিট পোলের যে বলতে পারো যে মেজারমেন্ট যেটা দিয়েছিল, সেখানে দেখে বোঝা যাচ্ছিল যে এনডিএ গভর্নমেন্ট কিন্তু পূর্ণ বহুমত নিয়ে কিন্তু সরকার তৈরি করতে চলেছে। এবং যেখানে এনডিএ 350 প্লাস, কোনো এক্সিট পোলেও কিন্তু 350 কমে কিন্তু দেখানো হয়নি, কয়েকটা এক্সিট পোল বাদ দিয়ে বলছি, বেশিরভাগ বড় বড় যে এক্সিট পোল সেখানে 350 প্লাস কিন্তু বিজেপির দিকে কিন্তু ইশারা করছিল। আর সেই জায়গায় ইন্ডিয়া জোট যেটা, সেটা কিন্তু 150 প্লাস কোথাও ক্রস করেনি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 130-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল। তো যাই হোক, রেজাল্ট এখন পেয়েছো নিশ্চয়ই, হোপফুলি তোমাদের কাছে আইডিয়া এসে গেছে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে এনডিএ জোট প্রায় 294টা সিটের কাছাকাছি লড়ছে, এবং অন্যদিকে ইন্ডিয়া জোট যেটা, সেটা প্রায় 223টা থেকে 25টা সিটের মধ্যে কিন্তু লড়াই করছে। এবার এই এক্সিট পোলে কোথায় প্রবলেম হলো, দেখো, আমি দেখছিলাম টোটাল এক্সিট পোলটা, খেয়াল করছিলাম কোনো এক্সিট পোলে কিন্তু 400 প্লাস নিচে কিন্তু রাখেনি বিজেপিকে। প্রত্যেকটা এক্সিট পোল 350 প্লাস কিন্তু এই এক্সিট পোলে কিন্তু দেখিয়েছে। এবার বিজেপির ফ্যাক্টর কি কি হয়েছে, কি প্রবলেম হয়েছে যার জন্য বিজেপি এই সিটটা, মানে এত পরিমাণ সিট নিয়ে আসার মতো পজিশনে থাকেনি। এবং তোমরা জানো যে আজকে এই বিজেপির এত যে সিট কমে যাওয়ার কারণে স্টক মার্কেটে কিন্তু বিশাল বড় রকমের কিন্তু ক্র্যাশ এসছে। এবার আমি দেখাই যে বিজেপিতে কি প্রবলেম হয়েছে। দেখো, রাজ্য হিসেবে যদি দেখি, উত্তরপ্রদেশ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ জানো যে লোকসভাতে বেশিরভাগ সিট কিন্তু উত্তরপ্রদেশের থাকে। তো উত্তরপ্রদেশে বেসিক্যালি মোদি কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু রং গেছে। মোদি এবং যোগী ফ্যাক্টর উত্তরপ্রদেশে কিন্তু কাজ করেনি, তার পেছনে অনেকগুলো রিজন আছে। লাস্ট কয়েকটা ইভেন্টের যদি ঘটনা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির যে অন্তঃকলহ, নিজেদের মধ্যে যে লড়াই দ্বন্দ্ব, সেটা কিন্তু এই ইলেকশনে কিন্তু ফ্যাক্টর করে গেছে। দেখো, উত্তরপ্রদেশে এই মুহূর্তে আমি টোটাল সিট দেখছিলাম, সেখানে সমাজবাদী পার্টি প্রায় 38খানা সিট নিয়ে নিয়েছে, যেটা অখিলেশ যাদবের পার্টি, এবং বিজেপির সিট যদি দেখো 32টা সিট। অথচ উত্তরপ্রদেশে কিন্তু লিডিং পজিশনে অলওয়েজ কিন্তু বিজেপি থাকে, এবং উত্তরপ্রদেশে বলতে পারো যে বিজেপির নিজস্ব কিন্তু অ্যাসেম্বলিও ফর্ম হয়ে রয়েছে, অর্থাৎ গভর্নমেন্টও ফর্ম হয়ে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমাজবাদী পার্টি কিন্তু লিড নিচ্ছে, তার মানে উত্তরপ্রদেশে একটা ইস্যু তো অলরেডি রানিং আছে। আর তোমরা জানো যে ইলেকশনে আর কিছু ইস্যু হোক আর না হোক, যদি উত্তরপ্রদেশ কখনো ইলেকশনে কখনো প্রবলেম ক্রিয়েট করে, বা উত্তরপ্রদেশের সিট যদি কোনো সরকার জিততে না পারে বা কোনো পার্টি যদি জিততে না পারে, তাহলে গভর্নমেন্ট ফর্ম করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেমের সামনাসামনি কিন্তু হতে হয়। আর সেটাই কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু হয়েছে। এবার উত্তরপ্রদেশের প্রবলেম কোথায় হয়েছে, দেখো, যোগী ফ্যাক্টর উত্তরপ্রদেশে কিন্তু কাজ করেনি। তোমরা জানো যোগী আদিত্যনাথকে নিয়ে অলরেডি বিজেপির মধ্যে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছিল, এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে হয়তো যোগীকে কিন্তু রিপ্লেস করা হতে পারে। এটা কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে, কারণ বিজেপির ওখানে একটা না গোষ্ঠী দ্বন্দ্ব অলওয়েজ কিন্তু রানিং ছিল। এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ যে জায়গা তুমি যদি দেখো, এই মুহূর্তে 32টা সিট বিজেপির আছে, এসপির প্রায় সমাজবাদী পার্টির 38টা সিট, এবং কংগ্রেস এখানে 6টা সিট পেয়ে গেছে। এবং এখানে তুমি যদি দেখো ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ যেটা, সেইটা কিন্তু বিজেপিকে কমপ্লিট বয়কট করছে, এবং ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ যেটা রাজপুত যে পজিশন রয়েছে, সেখানে কিছুদিন আগে তোমরা জানো বিজেপি কিন্তু একটা টাফ
ফাইটিং কিন্তু ইস্যু করছিল। কারণ কি তোমরা জানো যে উত্তরপ্রদেশের যে ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ রয়েছে সেখানে কিন্তু বিজেপি এবং ওখানকার যে নেতা আছে তাদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা কলহ কিন্তু কন্টিনিউ চলছিল এবং রাজনাথ সিং সেটাকে প্যাসিফাই করার জন্য কিছুদিন আগে ওয়েস্টার্ন উত্তরপ্রদেশে কিন্তু গিয়েছিল। কিন্তু তারপরেও সেই যে জল গলেনি সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এই ইলেকশনে। এরপরে যদি দেখি, এরপরে যেটা সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে তুমি যদি দেখো বিজেপির কিন্তু নিজস্ব ওখানে গভর্নমেন্ট রয়েছে, তারপরেও হরিয়ানাতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 5টা পেয়ে গেছে, বিজেপি 5টা পেয়ে গেছে। এখানেও একটা গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু দেখা গেছে। বিজেপি বেসিক্যালি বলতে পারো ওখানে কি হরিয়ানাতে আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশন কিন্তু অনেক বড় একটা ইস্যু, যেটা ভূপিন্দর হোডা কংগ্রেসের যে রয়েছে তিনি কিন্তু বলেছিলেন যে আনএমপ্লয়মেন্ট ইস্যু, ইনফ্লেশন ইস্যু বিজেপি কিন্তু একটাও ট্যাকেল করতে পারেনি। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির ওখানে যে চিফ মিনিস্টার রয়েছে নায়েব সিং সাইনি কিছুদিন আগেই রিপ্লেস হয়েছে, মনোহরলাল খাট্টারকে সরিয়ে চিফ মিনিস্টার পদে নায়েব সিং সাইনিকে বসানো হয়েছে। তার মানে বুঝতেই পারছো এখানেও একটা গোষ্ঠী দ্বন্দ্ব হরিয়ানাতে কিন্তু বিজেপির কিন্তু চলছিল। এরপরে আমরা যদি দেখি সব থেকে বড় জায়গা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে বলা হচ্ছিল যে মোদি হাওয়া চলতে পারে। ওয়েস্ট বেঙ্গলের খুবই বাজে অবস্থা বিজেপির, যেখানে বলা হচ্ছিল যে বিজেপি প্রায় 30+ সিট পাবে, 26 সিট তো কোনো এক্সিট পোল রাখছিল না, 26-এর ওপরে প্রত্যেকটা এক্সিট পোলের সিট দেখাচ্ছিল। তো সেখানে বিজেপি কিন্তু 12টা সিট পেয়েছে এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা মানে আমরা যদি বলি তৃণমূল কংগ্রেস যেটা, সেখানে যদি দেখো 29টা সিট কিন্তু এআইটিসি পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের 29টা সিট, বিজেপির 12টা সিট। ওয়েস্ট বেঙ্গলে ইস্যু যেটা প্রশান্ত কিশোর বলেছিলেন তার প্রেডিকশনও কিন্তু কোথাও না কোথাও ভুল হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওয়েস্ট বেঙ্গলে আমার যেটা মনে হয়েছে এখানেও গোষ্ঠীদ্বন্দ্বই মেন রিজন। যারা বিজেপিকে তৈরি করেছে, যারা রুট পয়েন্ট থেকে বিজেপিকে স্ট্রং করেছে, তাদেরকে সরিয়ে কোথাও না কোথাও এই তৃণমূল থেকে যারা এসেছে তারাই বিজেপির কিন্তু টেক ওভার নিয়েছে। সেটা শুভেন্দু অধিকারী হোক, বাকি দেখো মোদির পেছনে যারা রয়েছে তারা বেশিরভাগ তৃণমূল থেকেই কিন্তু বিজেপিতে এসছে। তো বিজেপির যে রুট যেটা স্ট্রং করার দরকার ছিল সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়নি। এছাড়া তোমরা দিলীপ ঘোষকে জানো, যারা যে বিজেপির জন্য লড়েছিল, যারা বিজেপিকে ওয়েস্ট বেঙ্গলে স্ট্রং করতে, শক্তিশালী করতে সব থেকে ভালো কাজ করেছিল, সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে কোথাও না কোথাও একটু সাইডলাইন করা হয়েছে বিজেপিতে ওয়েস্ট বেঙ্গলে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে যেটা সব থেকে পয়েন্ট করেছে লক্ষ্মী ভান্ডার এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গাতে লক্ষ্মী ভান্ডারের কথা তুলে ধরেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা তুলে ধরেছে। তো এখানে কোথাও না কোথাও ওই মমতার যে পয়েন্টগুলো, যে পলিসিগুলো, সেগুলো যেন বিজেপিতে এফেক্ট করেছে। এরপরে আসি মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রতেও কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কথা, কিন্তু সেখানেও কারণ বিজেপির দল আছে ওখানে, গভর্নমেন্ট ফর্ম হয়ে রয়েছে, সেখানেও দেখো বিজেপির কি অবস্থা। এখানেও কোথাও না কোথাও বিজেপি মোদি ফ্যাক্টর যেটা সেটা কিন্তু কাজ করেনি। এরপরে আসি পাঞ্জাব। পাঞ্জাবে বিজেপি একটাও সিট পায়নি। এমনকি পাঞ্জাবে তোমরা জানো অমৃতপাল সিং যে এই মুহূর্তে জেলেও রয়েছে, সে কিন্তু লিড করছে পাঞ্জাবে। তো বিজেপির কিন্তু এখানে কিন্তু কোনো সিট কিন্তু পাঞ্জাবে কিন্তু পায়নি। এরপরে আসি সব থেকে বড় ফ্যাক্টর যেটা দিল্লিতে বিজেপি খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়াল বারবার বলেছিল যে যদি ক্ষমতায় আসে সরকার, গভর্নমেন্ট ফর্ম করে, তাহলে এরকম হতে পারে অপোজিশন লিডারদের সবাইকে জেলে পাঠানো হতে পারে। তো অবভিয়াসলি এই অরবিন্দ কেজরিওয়ালের কোথাও না কোথাও ফ্যাক্টর বিজেপির ওপরে কিন্তু পড়েছে। এরপরে আসি ইডি সিবিআই ইস্যু। তোমরা জানো যে গত লোকসভা ইলেকশন থেকে একটা জিনিস প্রচুর পরিমাণে কমন ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা অপোজিশন পার্টির বাড়িতে ইডি সিবিআই রেড করছিল এবং ইনকাম ট্যাক্স রেড করছিল। তো এটার উপরে প্রত্যেকটা স্টেটে, এমনকি ইন্ডিয়া জোট বিভিন্ন স্টেটে কিন্তু এটার উপরে অনেক হচ্ছে মিস ইউজের দাবি করেছে। অনেকবার বলা হয়েছে বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন জায়গাতে যে ইডি সিবিআই মিস ইউজ হচ্ছে, আর এটা আমার মনে হয় সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু একটা এফেক্ট ফেলছে। এরপরে দেখি, এরপরে অন্ধ্রপ্রদেশে টিডিপি পার্টি, তোমরা জানো অন্ধ্রপ্রদেশে কিছুদিন পরে হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশনও রয়েছে। টিডিপি পার্টি এবং বিজেপি পার্টি এখানে যদি দেখি, তা টিডিপি পার্টি এখানে হচ্ছে স্ট্রং অপোজিশন কিন্তু ক্রিয়েট করছে এবং টিডিপি বিজেপির সঙ্গে মিলেমিশে রয়েছে। এখানে যদি দেখো তো হোপফুলি হতে পারে যদি এই টিডিপি পার্টি যদি বিজেপির সঙ্গে সরকার গঠন করতে আসে, তাহলে অন্ধ্রপ্রদেশ একটা ফ্যাক্টর হবে সরকার তৈরি করার জন্য, গভর্নমেন্ট ফর্ম করার জন্য। কারণ বিজেপির নিজস্ব গভর্নমেন্ট ফর্ম করার কিন্তু সে পরিমাণ সিট কিন্তু পায়নি, 272টা সিট পেতে হবে, সেখানে 240-এ গিয়ে আটকে গেছে। তো এখানে অন্ধ্রপ্রদেশ থেকে টিডিপি পার্টি কিন্তু হেল্প করতে পারে সরকার গঠন করার জন্য। এরপরে যদি দেখি উড়িষ্যাতে না উলট পুরাণ হয়ে গেছে। উড়িষ্যাতে
প্রত্যেক বছর বিজু জনতা দল অলওয়েজ কিন্তু সিট দখল করে এসছে, সেটা অ্যাসেম্বলি ইলেকশন হোক বা লোকসভা ইলেকশন হোক। কিন্তু এইবারে কিন্তু সবকিছু বদলে দিয়েছে এখানে। এবারে যদি দেখি ভারতীয় জনতা পার্টি 19খানা সিট নিচ্ছে হচ্ছে উড়িষ্যা থেকে, এবং বিজু জনতা দল মাত্র একটা সিট পাচ্ছে। তো উড়িষ্যাতে একটা উলট পুরান গল্প বিজেপির কিন্তু দেখা গেছে, এবং উড়িষ্যাতে রিসেন্টলি অ্যাসেম্বলি ইলেকশনও আছে, বিধানসভার ভোটও আছে। তো সেক্ষেত্রে হতে পারে উড়িষ্যাতে কিন্তু একটা উলট পুরান গল্প দেখতে পারি আমরা। অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপির নতুন সিএমকে আমরা হয়তো উড়িষ্যাতে দেখতে পাবো। বাকি দেখার বিষয় আছে, কারণ তোমরা জানো ভোট অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে, অ্যাওয়ার হয়ে গেছে। তো আস্তে আস্তে এই জিনিসগুলোতে চেঞ্জেস নিয়ে আসছে, এবং সরকার যারাই তৈরি করুক না কেন, এটা মানুষ কখনোই চায় না যে একটা একজনের হাতে ক্ষমতা যাক। মানুষ চায় যে অনেকগুলো দলের কাছে ক্ষমতা যাক, যারা আস্তে আস্তে দলটাকে তৈরি করে পরবর্তীকালে দেশের জন্য কাজ করবে। এটা মানুষ বুঝিয়ে দিয়েছে এইবারের লোকসভা ইলেকশনে। এবং এইবারের লোকসভা ইলেকশন একটা জিনিস আরো স্পষ্ট করে দিয়েছে যে গোষ্ঠী দ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর যে কোনো পার্টিকে সার্ভাইভ করার জন্য। গোষ্ঠী দ্বন্দ্ব যদি কোনো পার্টিতে হয়েছে, তাহলে সেই পার্টি লোকসভা ইলেকশন হোক বা অ্যাসেম্বলি ইলেকশন হোক, সেটা কিন্তু ভেঙে পড়বে। এবং যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, দেশের উন্নতি করুক, দেশের পলিসিতে নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসুক, এটাই চাইবো। বাট এখান থেকে স্পষ্ট হয়ে গেল, ইলেকশন থেকে স্পষ্ট হয়ে গেল যে এক্সিট পোল বলো বা এই যে মিডিয়া হাউসগুলো যেভাবে বলতে থাকে, এগুলো কিন্তু কোনোটাই ফ্যাক্টর মানুষের মনের মধ্যে কাজ করেনি। মানুষ সচেতন হয়ে অ্যাওয়ারনেস ফিল করে আমি বলতে পারি যে এইবারে লোকসভা ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর এরকম ভিডিও দেখার জন্য মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।